দর্শক ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসেন সামি। দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিপরীতে সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। আগামী 3 মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বলা হয়েছে অ্যাডহক কমিটিকে। আইসিসিকে বিষয়টি অবহিত করেছে এনএসসি। এদিকে দায়িত্ব পেয়ে সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম। এর আগে বিদায় নেন আমিনুল ইসলাম বুলবুল। মাঠের ক্রিকেটের মতোই অস্থির সময় যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ডে। ক্ষমতার পালাবদলের রেসে এবার সভাপতি চেয়ারে আরও এক নতুন মুখ। ফারুক বুলবুলের পর রিলে ব্যাটন এখন আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাতে। মঙ্গলবার হঠাৎই আসে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা। বিসিবি নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তদন্ত কমিটির সুপারিশে এমন সিদ্ধান্ত নেয় জাতীয় ক্রীড়া পরিষদ, যা আইসিসিকে মেইলের মাধ্যমে জানিয়েছে এনএসসি। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। পাশাপাশি তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি। কমিটির অন্য সদস্যরা হলেন ইসরাফিল খসরু, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদিন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী 3 মাসের মধ্যে নতুন নির্বাচিত কমিটি উপহার দিতে বলা হয়েছে অ্যাডহক কমিটিকে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। দায়িত্ব পেয়েই সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের বিদায়ের পর টানা তৃতীয় সাবেক অধিনায়ক হিসেবে বসেন বিসিবি সভাপতির চেয়ারে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। দর্শক, স্পোর্টস লাইভে এই পর্যায়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাহমিদ অমিত, স্পোর্টস এডিটর, যমুনা টেলিভিশন। অমিত ভাই, আপনি চলে আসবেন। এই চেয়ারটা আপনার। চেয়ারের প্রসঙ্গটা আলাদা করে বললাম কারণ এই চেয়ারটা হোস্টের জন্য। তবে আজকে বিশেষজ্ঞ মতামতটা আপনি দেবেন। আমার একদম প্রথম স্পেসিফিক প্রশ্ন যেটা, কি হয়েছে, কি ঘটেছে সেটা আমরা সবাই জানি। আমার একদম স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে, যেই অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে বিসিবির নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনের প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল নাকি অস্বচ্ছ ছিল, সেই ব্যাপারটা নিয়ে তদন্ত কমিটি একটা প্রতিবেদন দিয়েছে এবং এনএসসি সেই প্রতিবেদনে তারা কনভিন্সড হয়েছে দেখি ক্রিকেট বোর্ডটা এই মুহূর্তে আলটিমেটলি নতুন অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে। আমার প্রসঙ্গ হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটার কাঠামো অনুমোদন করা কিংবা সেই নির্বাচনটা তত্ত্বাবধান করা সবকিছুই কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ করেছিল। এখন সেই জাতীয় ক্রীড়া পরিষদ একই কর্মকর্তারা এখনও আছেন। তারা এখন বর্তমান সময়ে যে নতুন করে বলা হচ্ছে যেটা অবৈধ ছিল সেখানে তারা কনভিন্সড। তার মানে তখন কি তাদের চোখের সমস্যা ছিল, এখন চোখে অপারেশন হয়েছে, নাকি তারা স্বীকার করে নিচ্ছেন যে আগে তাদের আসলে তারা দেখভাল করতে পারেন নাই, ভুল ছিল? প্রসঙ্গ কোনটা? আসলে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি আপনি যদি চিন্তা করেন, আমি সেই জন্যই গত বছর নির্বাচন যখন 6 অক্টোবর হয় 25 সালে, তার আগে এই সেটে দাঁড়িয়ে বলেছিলাম যে ইলেকশনটা করতে দেওয়া উচিত না, কারণ 5 মাস পর একটা দেশে রাজনৈতিক সরকার আসবে। এদেশের রাজনৈতিক কালচারটা আমরা জানি। রাজনৈতিক সরকার নিজের মতো করে একটা বোর্ড চাইবে, সেটা আসলে বাস্তবতা বাংলাদেশের জন্য। সেই ক্ষেত্রে আপনি ওই সময় যে বলেছিলাম যে একটা অ্যাডহক কমিটি করে দেওয়া হোক তখন, অথবা যে কমিটিটা চলছিল সেটা 5 মাস এক্সটেনশন করে দিয়ে পরে যেন নির্বাচনটা হয়, কারণ এই সংকটটা তৈরি হবে এটা আমি তখনই অনুমান করেছিলাম। আলটিমেটলি তাই হয়েছে। এখন অ্যাডহক কমিটি হচ্ছে, তখন অ্যাডহক কমিটি বলার পর যারা প্রতিবাদ করেছিল
যে অ্যাডহক কমিটি বিসিবির যে কনস্টিটিউশন আছে, দ্যাটস ট্রু। 2012-তে কনস্টিটিউশনে হয়তো বা তখন ছিল, পরে কিন্তু অ্যাডহক কমিটি বিসিবির কনস্টিটিউশন থেকে বাদ দেওয়া হয়েছে। বিসিবির গঠনতন্ত্রে কোথাও অ্যাডহক কমিটির কথা নেই। এনএসসি যে অ্যাডহক কমিটিটা গঠন করেছে, এনএসসির কনস্টিটিউশন অনুযায়ী করেছে, তারা যে কোনো ফেডারেশন এটি করতে পারে, এই হিসেবে তারা করেছে তারা ব্যাপারটা আসলে। তা আমি বলবো সরকার যা ইচ্ছে করবে সেটা করতে পারে বাংলাদেশে। আমি আপনাকে এই জায়গা থেকে আপনি যেটা বললেন যে এনএসসি তাদের গঠনতন্ত্র অনুযায়ী কাজটা করেছে, এনএসসি যখন চিন্তা করবে যে ঠিক আছে এই জায়গাটা হয়তো বা কোনো একটা অস্বচ্ছতা আছে, তারা চাইলে সেটা করতে পারে, আমি মেনে নিচ্ছি। কিন্তু আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে এর আগে আমরা যেমনটা দেখেছিলাম যে ফারুক আহমেদ যখন বিসিবির প্রেসিডেন্ট ছিলেন সে সময়টায় তার এনএসসি সদস্য পদ বা এনএসসি ডিরেক্টরশিপটা বাতিল করা হয়েছিল, তার প্রতি অনাস্থা আনা হয়েছিল, সেরকম একটা ব্যাপার আমরা দেখেছিলাম। সেটাও আমরা তখন জানি যে তৎকালীন সরকারের একটা প্রভাবের জায়গা ছিল, সেটা পরবর্তী সময়ে লিখিত বা অলিখিতভাবে যেটা সত্য। দ্বিতীয়ত যেটা এখন বলা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল যেই প্রক্রিয়া নির্বাচন করে এসেছেন সেই প্রক্রিয়াটা এখন এনএসসি বলছে সেটা অস্বচ্ছ, আগে এনএসসি বলেছিল সেটা স্বচ্ছ। এখন জাতীয় ক্রীড়া পরিষদ তো একটা দেশের স্পোর্টসের মাদার অর্গানাইজেশন, তার মানে কি এটা প্রমাণিত হয় যে জাতীয় ক্রীড়া পরিষদ সবসময় পাওয়ার প্র্যাকটিস দ্বারা প্রভাবিত, কিংবা তাদের নিজস্ব কোনো আসলে মতামতের জায়গা নেই? বিষয়টা কি এরকম? বাংলাদেশে পাওয়ার প্র্যাকটিস দ্বারা প্রভাবিত হয় না এমন কোনো সংগঠন আছে নাকি বাস্তবতা অনুযায়ী? আমি জানি না। আজকে গত 2 মাসে তো অনেক শুনেছিলাম আমরা রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন, একটা সরকার বারবার এরকম কথা বলছে, তারপর এরকম একটা কমিটি এভাবে প্রক্রিয়া যখন হয় তখন আসলে সেসব কথা কেন বলা হয়েছে আমি ঠিক জানি না। নিজেই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করলেন। সমস্যা হচ্ছে যে মানুষ আসলে শুরুতে বুঝতে পারে না, আস্তে 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 সময় যেতে যেতে মানুষের অনেক কিছু বুঝতে পারে। তো কমিটি যে বাস্তবতা, আমি সবসময় বলি সামি, যত কিছুই হয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার, আপনাকে এটা মেনে নিতেই হবে। এটা যদি আওয়ামী লীগ গভর্নমেন্টের পর নির্বাচনের পর বিএনপি আসতো, তাহলে কি আওয়ামী লীগের এই পাপন সাহেবের কমিটি রেখে দিতেন? আমি এটা বিশ্বাস করি না। অথবা এরপর যদি কখনো আর একটা রাজনৈতিক সরকার আসে, তারা এই কমিটি রেখে দেবে? বাংলাদেশে যদি কোনো ঘটনা 6 মাস পরে ঘটে, আপনার মনে হয় এই কমিটি এক্সিস্ট করবে? করবে না। আপনি আবার তখন বলবেন এনএসসি। হ্যাঁ, এনএসসি উচিত ছিল নিজেদের দোষও ধরা। আপনি যদি ঠিক করতে চান আপনাদের বারবার এরকম করেন কেন? আপনারা নির্বাচন প্রক্রিয়া ছিলেন, আপনার সচিব তার অংশ ছিল, কই তাদেরকে তো আপনি অভিযুক্ত করেননি। কিন্তু তারাও এখন বলবে যে আমাকে সরকার অর্ডার করেছে, আমি সেই জন্য এটা করেছি। সব বাস্তবতা মেনেই এটাকে আপনাকে এখন মেনে নিতে হবে যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, সরকার চেয়েছে, হয়েছে, এবং সমস্ত কিছুই আগামী নির্বাচনটাও এভাবেই হবে। আমরা একটু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ঘুরে আসতে চাই। হাসিনুর রহমান ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমাদের সহকর্মী, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেমিসিসে রয়েছেন। হাসিনুর, ঠিক এই মুহূর্তে একটু আপনার সঙ্গে যুক্ত হতে চাই। নতুন ক্রিকেট বোর্ড সভাপতি অন্তর্বর্তীকালীন আপাতত আমরা যেমনটা দেখতে পেয়েছি তামিম ইকবাল, তিনি অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছেন। এরপর তিনি কি এখন বৈঠকে বসেছেন? সামগ্রিকভাবে আসলে আপনার কাছে কি কি আপডেট আছে জানাবেন। তামিম ইকবাল এসেছেন এবং যারা অ্যাডহক কমিটির বাকি যে সদস্যগুলো আছেন তার মধ্যে আমি বলবো যে ম্যাক্সিমাম, আমার ধারণা 60 থেকে 70% সদস্যই তারা উপস্থিত আছেন। কিছু সদস্য দেশের বাইরে আছেন, কিছু ঢাকার বাইরে আছেন, আসতে পারেননি। তবে উল্লেখযোগ্য নামগুলো যদি বলি, আমি তামিম ইকবাল তো এসেছেন, রফিকুল ইসলাম বাবু এসেছেন, তানজিল চৌধুরী এসেছেন, ফাহিম সিনহা এসেছেন, এর বাইরে আরও 2-1 মিনহাজুল আবেদিন নান্নু এসেছেন। তারা সবাই কিন্তু বোর্ডে এসেছেন এবং তারা, আমি যতটুকু জানি এই মুহূর্তে তারা একটা সবাই বসেছেন তাদের কর্মপরিকল্পনা কি হবে, কিভাবে তারা ফাংশন করবেন, এবং আমার মনে হয় যে ক্রিকেটের যে সাব কমিটিগুলো আছে সেগুলোর দায়িত্ব কে নেবে সেই বিষয়গুলোই আলোচনা হচ্ছে। এবং আমাদের যতদূর ইনফর্ম করা হয়েছে 8:30 থেকে 9টার মধ্যে একটা প্রেস ব্রিফিং করা হবে এবং প্রেস ব্রিফিং করে তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়াটা জানাবে। তো এখন পর্যন্ত আসলে এখানকার আপডেটটা এইটুকুই, যতক্ষণ না তারা তাদের মতামত ব্যক্ত করছেন, তাদের পরিকল্পনাটা না জানাচ্ছেন, এখান থেকে বিস্তারিত আসলে জানানোর সুযোগ নেই। আর এর আগের পূর্ববর্তী ঘটনাগুলো তো আমরা এর আগের রিপোর্টটিতে দর্শকদের দেখিয়েছি যে আসলে আজকে প্রেক্ষাপটটা কেমন ছিল। তবে আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ সহ বিসিবির শীর্ষ কর্মকর্তারা তারাও আজকে কিন্তু সারাদিন ব্যাপী বিসিবিতেই ছিলেন, বিকেল পর্যন্তও ছিলেন। ইভেন আমি সকালে নিজে বিসিবি আমিনুল ইসলাম বুলবুলের একটা প্রোগ্রামেও গিয়েছিলাম। হঠাৎ করে এমন বিদায় আসলে তারা হয়তো প্রত্যাশা করেনি এবং যেই মুহূর্তে তারা বিসিবি ছেড়েছেন এই ঘটনার পর, তারা কিন্তু
গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। অসংখ্য ধন্যবাদ হাসিনুর রহমান। আমরা আশা করবো অবশ্যই 9টা কিংবা 9:30 যখনই কোনো প্রেস ব্রিফিং হয় আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকরা তা জানতে পারবে। অমিত ভাই, আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে অ্যাডহক কমিটি বা এই সংক্রান্ত কোনো কিছু নেই, বাট এনএসসি দে আর দ্য মাদার অর্গানাইজেশন, তারা সেই কাজটা করতে পারে। তবে যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে কথা হচ্ছিল যেটার আউটকামটা পরবর্তী সময় কি হতে পারে, আফটার ম্যাচটা কি হতে পারে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কোনো প্রোটোকলজনিত সমস্যা হতে পারে কিনা, সামগ্রিকভাবে এই ব্যাপারটাতে আপনার অ্যাসেসমেন্টের জায়গাটা কি? আমি আসলে এই অনুষ্ঠানে কিছুদিন আগে আমিনুল ইসলাম বুলবুল শনিবার এসে বলে গিয়েছিলেন আমি হব শেষ ব্যক্তি যাওয়ার জন্য। আজকে তিনি বিসিবি থেকে শেষ ব্যক্তি হিসেবে ওই কমিটিতে বেরিয়েছেন। থ্যাংক ইউ আমিনুল ইসলাম বুলবুল, আপনি সার্ভিস দিয়েছেন, বাকিটা মূল্যায়ন সময় আপনাকে করবে। তবে আমি চাইবো আমিনুল ইসলাম বুলবুল যদি আইসিসির সাথে যোগাযোগও রাখেন, আমি তাকেও অনুরোধ করব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো যেন নিষেধাজ্ঞা বলি বা কোনো কিছু হোক যেন সেটা না হয়, তিনিও যেন চেষ্টা করেন বাংলাদেশের ক্রিকেটের জন্য। যা হবার এটা বাস্তবতা, তাকে মেনে নিতে হবে। তিনি ফারুক আহমেদকে যখন চলে গেছে তার পরিবর্তে তিনিও এইভাবে এসেছিলেন, তার আশপাশে যারা ছিলেন তখন তারা এখনও আছেন। তিনি তাকে যাদেরকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিলেন কমিটিতে তারা এখনও আছেন এই কমিটিতেও আছেন। আর তারা নাজমুল হাসান পাপনের আওয়ামী লীগের সময়ও তারা ছিলেন, এখনও আছেন। তো এটা আসলে বাস্তবতা, আপনাকে মেনে নিতে হবে, তা ভালো। একটা জিনিস আপনাকে একটু বলি যে আজকে এই যে ফাইন্ডিংসগুলো আছে, তদন্ত কমিটি যে করেছিল এনএসসি এই নির্বাচন নিয়ে, তারা অনেক তদন্ত করার পর যেসব সুপারিশ বা কথা বলেছিল আজকে এনএসসি থেকে যে প্রেস কনফারেন্সটা করা হয়েছে এখানে বলা হয়েছে সমস্ত ভুল, অনেক অনিয়ম পেয়েছে তারা। পাওয়ার পর শেষে কয়েকটা লাইন কিন্তু তারা বলেছে, ইন্টারেস্টিংলি লাইন। তারা বলেছে যে বিসিবির সংবিধান মৌলিকভাবে যথেষ্ট নয় যাতে স্বাধীন, ন্যায্য, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা যায়। কয়ে বলছেন, ক্ষয়ে তারা বলছেন যে বিসিবি নির্বাচনে যে অসঙ্গতি দেখা গেছে কোনো ধারা না থাকায়, মানে তারা বলছেন ই ভোটিং, স্বাধীন তত্ত্বাবধায়ক ব্যালট গোপনীয়তার জন্য তারা সমস্যা দেখেছেন। ই ভোটিং করা মানে রাতের বেলা ভোট দিয়েছেন, সবার সামনে ভোট দিয়েছেন, এই সমস্ত সমস্যা তারা বলেছেন, তদন্ত করে পেয়েছেন। আবার তারা খতে বলছেন যে ই ভোটিং, স্বাধীন তত্ত্বাবধায়ক এবং ব্যালট গোপনীয়তার জন্য কোনো ধারা না থাকায় দুর্বলতার সৃষ্টি হয়েছে, যা অপব্যবহারের সুযোগ দিয়েছে। তার মানে যে সংকটগুলো তারা পেয়েছেন তারা বলে নিচ্ছেন বিসিবির যে কনস্টিটিউশন আছে সেখানেই এই ধারাগুলো স্পষ্ট নয়, এই ধারাগুলো লেখা নেই, সেই জন্য তারা অপব্যবহার করেছে। অর্থাৎ যারা এই কাজগুলো করেছে বিসিবির ফাঁকফোকরে করেছে, অর্থাৎ সমস্যাটা গঠনতন্ত্রে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র। এই গঠনতন্ত্র কেউই পরিবর্তন করতে চায় না। অদ্ভুত একটা বিষয়, কেউই করতে চায় না। আমি জানি না সামনে কতটুকু পরিবর্তন হবে বা করা হবে। আমিও ধরে নিচ্ছি এগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি করা অপ্রয়োজনীয়। অনেক দেশের গঠনতন্ত্র, বাংলাদেশের সংবিধান নিয়ে যখন অনেক কথাবার্তা হয়, সেখানে বিসিবির গঠনতন্ত্র পরিবর্তন হবে, কতটুকু হবে আমি জানি না। ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, যেমন অ্যাডহক কমিটি বাদ দেওয়া হয়েছে। আপনি আবার এখন অ্যাডহক কমিটি করেছেন বিসিবির গঠনতন্ত্রের বাইরে যায়। আবার এখানে সমস্ত আলোচনা করা হয়েছে, দেখবেন যে গণতন্ত্র এই সমস্যায় গভর্নেন্স করা উচিত, ইথিক্স কমিটি করা উচিত। আমি জানি না এসব কী জন্য। একটা কথা হচ্ছে বাস্তবতা মানার জন্য বারবারও বলছি, তামিম ইকবাল বাংলাদেশের এক্স ক্যাপ্টেন ছিল, আমি তার সাথে অনেকবার কথা বলেছিলাম, আপনিও কথা বলেছিলেন। বাংলাদেশি ক্রিকেট নিয়ে তার ভিশনটা খুব ভালো, একদম অনেক বেশি ক্রিকেট সেন্স তার অনেক ভালো। এখানে ইসরাফিল খসরুর মতো লোক আছেন, তার সাথে আমি কথা বলে এক সময় মনে হয়েছিল দারুণ ভাবনা মানুষটার, অনেক ইয়াং মানুষ, কিন্তু তার বাবা রাজনীতি করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে আছেন। এই ব্রেনগুলো কাজে লাগলে অবশ্যই ডেভেলপমেন্ট করা সম্ভব। এবং আমি জানি না সামনে ইলেকশনের সময় কি পরিস্থিতি ক্রিয়েট হবে। একটা প্রশ্ন আছে, যারা অ্যাডহক কমিটিতে আছে তারা নির্বাচন করতে পারেন কিনা, এই প্রশ্নের উত্তর আমি একই বলবো, সরকার চাইলে পারেন। এত চিন্তা করার দরকার নেই। আমি ধারায় কী লেখা আছে না আছে এত চিন্তা করার দরকার নেই। অন্তর্বর্তী সরকারে আসিফ মাহমুদ যে ইলেকশন করেছিলেন সেখানে এই ধারায় গঠনতন্ত্রে কী লেখা আছে আসলে এত কিছু না। তিনি চেয়েছেন, যেভাবে চেয়েছে সরকার সেভাবে আমিনুল ইসলাম বুলবুল এসছেন, যেভাবে এনএসসি চেয়েছিল, সরকার চেয়েছিল, ফারুক আহমেদ রাতের বেলা চলে গেছেন, দুপুরবেলা নতুন সভাপতি হয়েছেন। আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন আপনাকে করি, সেটা হচ্ছে আপনি তো আমার আগের জেনারেশনের গণমাধ্যমে এসেছেন, আপনাদের জেনারেশনের পরে আমরা এসেছি। এখন তাহলে কি আপনি আমি এই জায়গাটা থেকে পরবর্তী জেনারেশনের কাছে এই মেসেজটা সুস্পষ্টভাবে দিতে পারি, সেটা হচ্ছে ক্রীড়াঙ্গনে নিরপেক্ষতা বলে আসলে কোনো কিছু নাই, গভর্নমেন্ট চাইলে যখন যেটা ইনফ্লুয়েন্স করা প্রয়োজন সেটা করতে পারে। আমরা নর্মালি একটা কথা বলি যে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার ব্যাপার উচিত না সেগুলো নিয়ে। সো আলটিমেটলি এখন যদি এনএসসির
যে অ্যাসেসমেন্টটা সেটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে ঠিক আছে এর আগে যে নির্বাচন হয়েছিল সেটা সরকারি হস্তক্ষেপে হয়েছিল, এখন আবার যখন এই বোর্ড ভাঙা হচ্ছে সেটাও তো অনেক কথা আছে যে সরকারি ইনফ্লুয়েন্স আছে বা আপনার কথা তো সেমনটা বোঝা যাচ্ছে, তাহলে কি এই মেসেজটা আমরা দিতে পারি যে আলটিমেটলি কোনো কিছুতে আশঙ্কা করার কিছু নেই, গভর্নমেন্ট চাইলে সবকিছু দেখেন পরিবর্তন করতে পারে? সেটার পরিণতি যে কি হয় সেটা আমরা 5ই আগস্ট আমরা দেখেছি। এভাবে আপনি ক্ষমতা থাকলে প্রয়োগ করতেই পারেন, যে কোনোভাবে করতে পারেন, কিন্তু মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়, একটু করে ক্ষোভের বুদবুদগুলো বাড়ে, বুদবুদগুলো বাড়তে বাড়তে কী ক্ষতি হয় সেটা আমরা দেখেছি। তা একটা কখনো কখনো সিদ্ধান্ত একটা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পারে। আপনি ব্র্যান্ড ইমেজ দাঁড় করাচ্ছিলেন কি রাজনীতিমুক্ত ক্রিয়াঙ্গন, সেটা আজকে প্রশ্নের মুখে পড়বে, কোনো ভুল নেই। হ্যাঁ, এবং এই আমিনুল হক তিনি কিন্তু কাজ করার চেষ্টা করছেন, নিজের সারা দিন রাত চেষ্টা করছেন। এখন তিনি, আমি জানি না, এখন আমি তাকে সতর্কই করতে পারি যে আমরা নিশ্চয়ই এমন কিছু ক্রিয়াঙ্গন ডিসিশন নেবে না যেটা তার রাজনৈতিক বা পলিটিক্যাল দলের স্ট্যান্ডকে ক্ষতিগ্রস্ত করে, আমরা নিশ্চয়ই সেটা চাইবো না। তবে কমিটি যাই হোক, আমি বললাম যে নির্বাচনটা হবে সেটা নিশ্চয়ই সবাইকে মিলে যেন চেষ্টা করা হয়। তবে ওই যে নির্বাচন, যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হয়, সমান সমান, আপনি আমি সমান, যে কারো জেতার সম্ভাবনা আছে, তখন আবার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আসবে, তখন আবার ক্ষমতার ব্যবহার করার জন্য চেষ্টা করা হবে। আপনার যদি সমর্থন থাকে আপনার প্রতি, আপনাকে জিতে আনার চেষ্টা করা হবে। আর যখন একদম আপনি নিরবিচ্ছিন্নভাবে জিতে যেতে পারবেন নিশ্চিত, তখন দেখবেন সে নির্বাচন নেওয়ার কথা উঠবে না, কারণ তো দুর্নীতি করারই দরকার নেই। কারণ আমার তো সে জেতার কোনো সুযোগই নেই, যেটা 2013 সালে সাইবার হোসেন চৌধুরী ইলেকশন করতে চেয়েছিলেন, কিন্তু নাজমুল হাসান পাপনের প্রতি সরকারের যে গ্রিন সিগন্যাল ছিল, এখানে আসলে পৃথিবীর কারো ইলেকশন করা সম্ভব ছিল না। পরবর্তী 3টা নির্বাচনও আমরা ঠিক তাই দেখেছি, নাজমুল হাসান পাপনের কোন নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু প্রতিদ্বন্দ্বীরাই করেনি ভাই, তাহলে ইলেকশন নিয়ে সমস্যা হবে কোথায়? বাংলাদেশ ক্রিকেট ভালো থাকুক, সেটা নিশ্চয়ই আমরা আপনি আমাদের সঙ্গে থাকবেন, আরও কিছু ব্যাপারে আমরা কথা বলতে চাই আপনার সঙ্গে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, তবে বিরতির আগে একটা বিষয় আমরা বলতে চাই যে যমুনা স্পোর্টস কখনোই কাউকে ব্যক্তিগত কোনো আক্রমণের জায়গাটায় বিশ্বাসী না। ডেফিনেটলি যারাই বর্তমান অ্যাডহক কমিটিতে এসেছেন তারা যতক্ষণ না পর্যন্ত কাজ করছেন, তারা কেমন কাজ করছেন সে ব্যাপারে অ্যাসেসমেন্টও আমরা অন্তত আমাদের এই জায়গা থেকে করতে পারি না। বলতে পারি যে এই আমিনুল ইসলাম বুলবুলকে আসার পর পীর বানানো হয়েছিল, 12,000 টাকার বাড়িতে থাকেন, আকাশে উঠিয়ে দেওয়া হয়েছিল। আমাকে আকাশে উঠানো কারো কাজ না, আকাশ থেকে নামানো আমাদের কাজ না। তবে আমরা যেটা নিয়ে প্রশ্ন করতে পেরেছি সেই প্রশ্নের জায়গাটা হচ্ছে প্রক্রিয়া নিয়ে, প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। এখানে কোনো পার্সোনাল অ্যাটাকের বা কোনো কিছু নেই। অবশ্যই সবার জন্য শুভকামনা থাকবে। আমরা তাহমিদ অমিতের সঙ্গে আরও কথা বলবো, তার আগে একটা ছোট্ট স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে। তাহমিদ অমিত, স্পোর্টস এডিটর, যমুনা টেলিভিশন, আমাদের সঙ্গে যুক্ত আছেন। অমিত ভাই, একটা প্রশ্ন আমি জানি না করা কতটুকু ঠিক হবে বা কতটুকু ভুল হবে, বাট আমার একদম কিউরিওসিটি বশত একটা বিষয় মাথায় আসলো, সেটা হচ্ছে বাংলাদেশ কি নিজের অজান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ফলো করা শুরু করেছে কিনা? কারণটা হচ্ছে 2 বছরে 4 জন ক্রিকেট বোর্ড সভাপতি আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানে কিন্তু এই বিষয়টা আমি প্রায়ই দেখি যে পাকিস্তানের বিষয়টা এরকম ঘটে। এই প্রশ্নটা একটু মজা করেই করা, তবে এটার মূল জায়গাটা হচ্ছে আমরা আইসিসির কোনো প্রোটোকল নিয়ে অনেক সময় যখন কথা বলি তখন এই প্রসঙ্গটাও বারবার চলে আসে যে পাকিস্তান ক্রিকেটেও আমরা দেখি যে এরকম 2 দিন পর পর সভাপতি পরিবর্তন হচ্ছে, বোর্ড ভেঙে যাচ্ছে বা এরকম কিছু। তখন আইসিসির আসলে ওইরকম কোনো ঝামেলা হয় না। বাট আলটিমেটলি মনে হয় দিন শেষে ক্রিকেটের ব্র্যান্ডিংয়ের জায়গাটা অনেক বেশি মাত্রা পেঁচাচ্ছে বাংলাদেশে। আমার মনে হয় আমরা পাকিস্তান হচ্ছি না, কারণ পাকিস্তান নবিজ রাজাকে হটিয়ে কাকে এনেছিল? একজন সাবেক অধিনায়ককে? তা তো না। আমরা দেখেন কত ভালো কাজ করছি, 3 জন পরপর সাবেক অধিনায়ককে নিয়ে এসেছি। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার 2 জনকে, এখন একটা, বড় ট্রেনটা খুব ভালো। এরপরে যদি কেউ আসে নিশ্চয়ই আমরা চাইবো সেটা সাবেক অধিনায়কই হোক, অন্তত সেটা আমরা চাইবো। তবে একজন সাবেক অধিনায়ক আরেকজনকে বিদায় করে যেভাবে আসছেন, সেটা যে ট্রেন চালু হয়েছে সেটা নিশ্চয়ই আমরা চাইবো না। তাই তামিম ইকবালকে নিশ্চিতভাবে আমি সতর্ক করব, আশপাশের যে মানুষ তারা যাকে আজকে আকাশে উঠাচ্ছে, সে মানুষগুলো আমিনুল ইসলাম বুলবুলকে উঠিয়েছিল, তারা তাকে আবার মাটিতেও নামিয়ে নিয়েছে, সেরকম যেমনটি না হয়। তিনি আসলে খুবই বুদ্ধিমান মানুষ, খুবই ব্রিলিয়ান্ট, বাংলাদেশ দলের অধিনায়ক, এত রেকর্ড যার সঙ্গে তিনি নিশ্চয়ই সচেতন হবেন এবং বুদ্ধিমত্তার পরিচয় দিবেন। আশা করি যে ব্র্যান্ডিং ইমেজের ক্ষতি হয়েছে সেটা তিনি উদ্ধারও করবেন। ব্র্যান্ডিং ইমেজের ক্ষতি হয়েছে সেটাকে উদ্ধার করবেন। আপনার কাছে কি সামহাও মনে হয় কিনা সামনে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ রয়েছে, ওয়ানডের সময়টা খুব গুরুত্বপূর্ণ। ইন দ্য মিন টাইম ডেফিনেটলি আপনিও যখন প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন, আমরাও যখন প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি, একটু মাঠের ক্রিকেটের প্রসঙ্গ যদি আসি, সাম্প্রতিক 1-1.5 বছরে যে ঘটনা প্রবাহ ঘটেছে, প্লেয়াররা অনেকাংশে ডিস্টার্বড। প্লেয়ারদের মাঠের ইম্প্যাক্ট পড়েছে সব কিছুর জায়গা থেকে। এখন এই জায়গাটায় কি মনে হচ্ছে যে আলটিমেটলি এই যখন পরিস্থিতি, এখন একটা কি সেটেল
পরিস্থিতি তৈরি হবে? আমার মনে হয় 2-1 দিনের মধ্যে প্রিমিয়ার ক্রিকেট শুরুর, ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর চালুর ঘোষণা চলে আসবে। ক্রিকেটাররা খুশি থাকবেন আশা আমি করি সেই জায়গাটাতে। ক্রিকেটারদের সমস্যাটা আর থাকবে না, এটা আমি বিশ্বাস করি। হয়তো বা আজকেও ঘোষণা আসলে আমি খুব অবাক হব না। আর ক্রিকেটাররা তো চাচ্ছিলেনই, আজকে কোয়াবের সভাপতি তো বলেই দিয়েছেন যে আমিনুল ইসলাম বুলবুলের এখানে থাকা উচিত, একটা ইন্টারভিউতে কোথায় জানি দেখছিলাম। আসলে সব মিলিয়ে যে আপনাকে একটাই কথা বলছিলাম, এটা হচ্ছে বাস্তবতা। তামিম ইকবাল প্রায় 2 বছর ধরেই নামটা শোনা যাচ্ছিল, তিনি আসছেন, বিভিন্নভাবে আসছেন। আসলে সেখানে তিনি আসাটাই ভালো হয়েছে। অনেক সময় তিনি এখন বাস্তবতাটা নিশ্চিতভাবে, আমি আবার বললাম, যেটা তার কাজে লাগানোর চেষ্টা করবেন, তার বুদ্ধিমত্তা, তার যে অভিজ্ঞতা, সব কিছু মিলে নিশ্চয়ই মাশরাফি বিন মুর্তজাও তাকে সহযোগিতা করবেন, সাকিব আল হাসানও সহযোগিতা করবেন। আমি এরকম একটা দিনের অপেক্ষায় আছি। তামিম ইকবাল বিসিবি সভাপতি এখন, সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন ন্যাশনাল টিমে মিরপুরে, দেখতে খুব ভালো লাগবে, এবং মাশরাফি বিন মুর্তজা খেলা দেখছেন। আমার মনে হয় এই দিনটা আমরা চাইতেই পারি এখন। লেটস হোপ ফর দ্য বেটার ডেজ অফ বাংলাদেশ ক্রিকেট। আরেকটা বিষয় প্রাসঙ্গিকভাবে চলে আসছে, সেটা হচ্ছে অ্যাডহক কমিটির যে সদস্যরা আছেন তারা পরবর্তী সময় নির্বাচন করতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে একটা ধোঁয়াশাও কিন্তু আছে। কারণ প্রথমত আপনি যেটা বলছিলেন যে অ্যাডহক কমিটির বিষয়টা তো বিসিবি কনস্টিটিউশনেই নাই, কিন্তু এখন যদি পরবর্তী সময়, কারণ 3 মাসের জন্য একটা অ্যাডহক কমিটি করা হয়েছে আফটার দ্যাট ইলেকশন, তো সেক্ষেত্রে আসলে প্রক্রিয়াটা কি হবে? মানে তামিম ইকবালকে এখন আমরা বিসিবির সভাপতি হিসেবে পেয়েছি, বাট এটা কি শুধুই 3 মাসের জন্য? এখানে প্রোটোকলজনিত কোনো সমস্যা বা কোনো ঝামেলা আছে কিনা? আসলে এটার পরবর্তী আউটকাম বা আফটারম্যাথটা কি হতে পারে? একটু মানে অ্যাডহক কমিটির কনভেনার শব্দটা থাকলে ভালো হতো। কনভেনার থাকলে মেম্বার হওয়াটা সুবিধা, যেহেতু সভাপতি বলেছেন, আসলে বাকিরা হয়তো বা দায়িত্বটা ভাগ করে নেবেন। তবে নির্বাচন নিয়ে একই কথা, সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে, কেন করতে পারবে না? নিয়ম বদলে যাবে থাকলে, এটা আসলে খুব বেশি কনসার্নের বিষয় না। আর যদি খুব বেশি সমস্যায় করে, নির্বাচনে তফসিল হওয়ার পর যারা ইলেকশন করতে চান 4-5 জন পদত্যাগ করবেন, তখন নান্নু ভাই অথবা আতহার আলী খানকে আবার তখন দায়িত্ব নেবেন, 5-6 জন মিলে ইলেকশনটা পার করে দেবেন 15-20 দিনে। এটা আসলে খুব কঠিন কিছু না, আমার মানে কোনো সমস্যা মনে হয় না আসলে আমার। যা আপনি চাইবেন ঠিকভাবে, আমাদের এর চাওয়ার মধ্যে মঙ্গল চাইতে হবে, যেন আমাদের ভালোটা হয়। মানে সব কিছুই হবে আপনাকে মেনে নিয়েই মঙ্গল চাইতে হবে, যেন তামিম ইকবাল আশপাশে যতই মানুষ আসেন, 24 জন যে পরিচালক আসবেন ভবিষ্যতে, তিনি যেন তামিমকে সবাই যেন সহযোগিতা করে। এখন থেকেই বিভাজন শুরু হয়। আপনি যখন ক্ষমতা পাবেন, মানুষকে চিনতে চাইলে ক্ষমতা দিতে হয়, হ্যাঁ, জানতে চাইলে। এটা আসলে এখন দেখার বিষয়, যে যারা তার আশপাশে আছেন, যে বিভাজন যেন তৈরি না হয়। যারা তারা এতদিন ধরে পাশে ছিলেন, দীর্ঘদিন তার সঙ্গী হয়েছেন নানাভাবে, সেটা গণমাধ্যম বলি, সেটা কাউন্সিলরশিপ বলি বা কন্টেন্ট বলি, সবাই কিন্তু বলবেন আমার জায়গা থেকে আমি তামিমকে সাপোর্ট করেছি বলে আজকে সভাপতি। অসংখ্য ধন্যবাদ তাহমিদ আহমেদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।